প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হামজা লিমন আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, আমার এক দর্শক কমেন্টে প্রশ্ন করেছেন, তার জমির দলিল আছে, দখলও আছে, কিন্তু বিএস খতিয়ানে তার জমি তার নামে রেকর্ডে লিপিবদ্ধ না হয়ে খাস খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে। সে এখন কি করবে? সেখান থেকেই আজকের এই পর্বটি। আজকের পর্বের আলোচনার বিষয়, জমির দলিল আছে, দখলও আছে, কিন্তু জমি খাস খতিয়ানে লিপিবদ্ধ হলে আপনি কি করবেন, বিষয়টি জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন। জমির দলিল আছে, দখলও আছে, কিন্তু খতিয়ানে জমি খাস হলে আপনার করণীয় কি? বিষয়টি জানার আগে আমাদের দলিল, খতিয়ান ও দখল বিষয়ে একটু জানা দরকার। প্রথমে আমরা দলিল বিষয়ে জানব, এরপরে খতিয়ান বিষয়ে জানব, তারপরে দখল বিষয়ে জানব, এরপরে আমরা জানব যে আপনার জমির দলিল আছে, দখলও আছে, খতিয়ানে জমি যদি খাস হয় আপনি কি করবেন, কিভাবে এটি সমাধান করবেন। প্রিয় দর্শক, দলিল কি? প্রিয় দর্শক, দলিল হচ্ছে সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আপনি যে সম্পত্তির মালিক সেটি আপনাকে প্রমাণ করতে হবে এই দলিলের মাধ্যমে। কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তর করতে চাইলে অবশ্যই দলিলের মাধ্যমে সেটি হস্তান্তর করতে হবে এবং এই সম্পাদিত দলিলটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী অবশ্যই নিবন্ধন করে নিতে হবে। আপনি দলিল লিখেছেন, দলিল সম্পাদন করেছেন, কিন্তু এই দলিলটি যদি আপনি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নিবন্ধন করে না নেন, সেক্ষেত্রে এই দলিলের কিন্তু আইনগত কোনো ভিত্তি থাকবে না। তাই দলিল সম্পাদন করার পর অবশ্যই আপনাদেরকে নিবন্ধন বা রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সেই দলিলটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। দলিল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সাফকবলা দলিল হয়, বিনিময় দলিল হয়, আওয়াজ বদল দলিল হয়, দান দলিল হয়, এরকম আরও বিভিন্ন প্রকারের দলিল হয়ে থাকে। দলিল হচ্ছে সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আপনি যে সম্পত্তির মালিক সেটি আপনাকে প্রমাণ করতে হবে এই দলিলের মাধ্যমে। তাই আপনার সম্পত্তির মালিকানার দলিলটি অবশ্যই যত্ন সহকারে, গুরুত্ব সহকারে সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দলিল সম্পর্কে জানলাম, এখন আমরা জানব খতিয়ান সম্পর্কে। প্রিয় দর্শক, খতিয়ান কি? প্রিয় দর্শক, খতিয়ান হচ্ছে জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল তাকেই সাধারণত খতিয়ান বলা হয়। প্রিয় দর্শক, কিছুক্ষণ আমি আগে দলিল সম্পর্কে বলেছি, এখানে বলেছি আপনি যে সম্পত্তির মালিক সেটি আপনাকে প্রমাণ করতে হবে দলিলের মাধ্যমে, আর আপনি যে সম্পত্তির মালিক সেটি সরকার নিশ্চিত হবে খতিয়ানের মাধ্যমে। তাহলে খতিয়ান হচ্ছে জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল তাকেই সাধারণত খতিয়ান বলা হয়। প্রিয় দর্শক, সরকার এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় কার কাছে সম্পত্তি রয়েছে, সম্পত্তির প্রকৃতি কী, সম্পত্তির খাজনা কত টাকা হবে, সরকার সার্বিক সব দিক এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয়ে থাকে। দীর্ঘ 20 বছর 30 বছর পর পর এই রেকর্ডীয় জরিপ খতিয়ানগুলো হয়ে থাকে। প্রিয় দর্শক, রেকর্ডীয় জরিপ কার্যক্রমগুলো সরকারের সেটেলমেন্ট কর্মকর্তা কর্মচারীগণ, বদরামিন সদরামিনগণ সশরীরে জমিতে গিয়ে জমি মেপে এই রেকর্ডীয় জরিপ কার্যক্রমগুলো কিন্তু করে থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত 4 ধরনের রেকর্ডীয় জরিপ কার্যক্রম হয়েছে। একটি হচ্ছে সিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রম, এরপরে এসএ রেকর্ডীয় জরিপ কার্যক্রম, তারপরে আরএস রেকর্ডীয় জরিপ কার্যক্রম, এরপরে বিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রম। কিছুদিন আগে বাংলাদেশ সরকার আরেকটি রেকর্ডীয় জরিপ কার্যক্রম শুরু করেছে, সেটি হচ্ছে বিডিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রম। প্রিয় দর্শক, আমরা এই রেকর্ডগুলোর সম্বন্ধে একটু জানি। প্রিয় দর্শক, সিএস রেকর্ড কি? প্রিয় দর্শক, এটি হচ্ছে ভারত উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ কার্যক্রম। এটি 1887 সালে কক্সবাজারের রামু থেকে শুরু হয়ে 1940 সালে দিনাজপুর জেলায় গিয়ে এই সিএস রেকর্ডীয় কার্যক্রমটি শেষ হয়েছে, যার কারণে এই সিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রমটিকে কিন্তু অনেক জায়গায় আবার 40 নামেও চেনে। প্রিয় দর্শক, এরপরে এসএ রেকর্ডীয় জরিপ কার্যক্রম। প্রিয় দর্শক, ব্রিটিশ সরকার পতনের পরে পাকিস্তান সরকারের জন্ম হয়। পাকিস্তান সরকার ক্ষমতায় আসার পরে এই এসএ রেকর্ডীয় জরিপ কার্যক্রমটি করেছে। এটিকে কিন্তু আবার অনেক জায়গায় অনেক নামে চেনে, কোথাও
পিএস রেকর্ডীয় জরিপ খতিয়ান নামে চেনে, কোথাও এমআরআর রেকর্ডীয় জরিপ নামে খতিয়ান নামে চেনে, কোথাও এসএ নামে চেনে, কোথাও 62 নামে চেনে, আবার কোথাও টেবিল খতিয়ান নামেও কিন্তু চেনে। অর্থাৎ এই এসএ রেকর্ডটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু আপনার হচ্ছে চেনে। সিএস রেকর্ডটিকে সচরাচর সিএস অথবা 40 নামেই চেনে, কিন্তু এসএটিকে কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে। এরপরে আরএস রেকর্ডীয় জরিপ কার্যক্রম। প্রিয় দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে এই আরএস রেকর্ডীয় জরিপ কার্যক্রমটি শুরু করে। এটি 1997-98 সালের দিকে এসে শেষ হয়েছে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকার এই আরএস রেকর্ডীয় জরিপ কার্যক্রমটি করেছে। 1997-98 সালের দিকে এই আরএস রেকর্ডীয় জরিপ কার্যক্রমটি শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকার আরেকটি রেকর্ডীয় জরিপ কার্যক্রম শুরু করেছে, যেটি বর্তমান চলমান রয়েছে কিছু কিছু জায়গায়। সেটি হচ্ছে বিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রম। এই বিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রমটিকে কিন্তু আবার আপনার ঢাকা বা আপনার হচ্ছে মহানগরের ক্ষেত্রে সিটি জরিপ বা মহানগর রেকর্ড নামেও কিন্তু চেনে। এই বিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রমটি কিন্তু এখনও শেষ হয়নি, অনেক জায়গায় চলমান রয়েছে এখন পর্যন্ত। এই বিএস রেকর্ডীয় জরিপ কার্যক্রম চলমান থাকার পরে কিছুদিন আগে বাংলাদেশ সরকার আবার আরেকটি রেকর্ডীয় জরিপ কার্যক্রম শুরু করেছে। সেটি হচ্ছে বিডিএস নামে আরেকটি হচ্ছে রেকর্ডীয় জরিপ কার্যক্রম, সেটিও কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে এই রেকর্ডগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন নামে চেনে। অর্থাৎ এলাকা ভেদে কিন্তু নামের পরিবর্তন দেখা যায়। আমি কেন এই কথাটা বললাম, ইতিপূর্বে আমি বেশ কয়েকটি পর্ব করেছি, রেকর্ড সম্বন্ধে আলোচনা করেছি। যখন আমি যেভাবে বলেছি, অনেক আপনার হচ্ছে রয়েছে বা দর্শক রয়েছে যারা কমেন্টে আবার এসে প্রশ্ন করে, স্যার আপনি তো আমাদের এলাকায় তো এটিকে অন্য নামে চেনে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু খতিয়ানটি বিভিন্ন নামে পরিচিত, এতে ঘাবড়ানোর কিছু নাই। আমি যেটিকে বলেছি সেটি ঢাকাকে বেস করে, ঢাকায় যেভাবে আমরা খতিয়ানগুলোকে চিনি বা আমরা মালিকানা চেন যখন টানি তখন পর্যায়ক্রমে যেভাবে খতিয়ানগুলোকে আমরা দেখি, সেই আলোকে কিন্তু আমি বলেছি। আপনার এলাকায় এটি কিন্তু ভিন্ন নামে পরিচিত হতে পারে, বিভিন্ন নামে বা ভিন্ন নামে মানুষ চিনতে পারে, এতে কিন্তু কোনো প্রবলেম নাই। প্রিয় দর্শক, তাহলে আমরা দলিল সম্পর্কে জানলাম, খতিয়ান সম্পর্কেও জানলাম। এখন আমরা জানবো দখল সম্পর্কে। প্রিয় দর্শক, দখল হচ্ছে সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনার সম্পত্তির দলিল আছে, আপনার খতিয়ানও আছে, কিন্তু আপনার দখল নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তির মালিকানা নিষ্কণ্টক হবে না। এক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ঝামেলা, এমনকি মামলা মোকদ্দমা আপনাকে করে দখল রিকভারি করতে হবে। অর্থাৎ একটা সম্পত্তি, যে সম্পত্তির আপনি মালিক, আপনার দলিল আছে, আপনার খতিয়ান আছে, আপনি প্রকৃত মালিক, সেই সম্পত্তি আপনি ভোগ দখল করতেছেন, সেই সম্পত্তি আপনি হয় চাষাবাদ করতেছেন, না হয় সেই সম্পত্তি আপনি বাড়ি করেছেন, অথবা সেই সম্পত্তি কাউকে বর্গা দিয়েছেন, অথবা নিজে দেখভাল করতেছেন। অর্থাৎ সেই সম্পত্তি আপনি ভোগ দখল করতেছেন। এই ভোগ দখল করাটাকে দখল বোঝানো হচ্ছে। প্রিয় দর্শক, তাহলে আমরা দলিল সম্পর্কে জানলাম, আমরা খতিয়ান সম্পর্কে জানলাম, আমরা দখল সম্পর্কে জানলাম। এখন আমরা জানব যে আপনার জমির দলিল আছে, আপনার দখলও আছে, কিন্তু খতিয়ানে জমি যদি খাস হয়ে যায়, বিএস খতিয়ানে বা সর্বশেষ রেকর্ডীয় জরিপ খতিয়ানে আপনার জমি যদি খাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রিয় দর্শক, এরকম যদি হয় যে আপনার সম্পত্তির মালিকানার দলিল আপনার আছে, আপনার দখলও আছে, কিন্তু সর্বশেষ বিএস খতিয়ানে বা আপনার এলাকায় যেটি সর্বশেষ খতিয়ান, সেখানে জমিটি যদি খাস হয়ে যায়, 1 নম্বর খতিয়ানে লিপিবদ্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি হতাশ হবেন না। আপনি হতাশ না হয়ে এটি আপনাকে মোকাবেলার চেষ্টা করতে হবে। অর্থাৎ যে ভুলটি হয়েছে, যে সমস্যাটি হয়েছে, এই সমস্যাটি সমাধানের জন্য আপনাকে আইনগত পদক্ষেপ নিতে হবে। প্রিয় দর্শক, এরকম ভুলের ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে আপনি কি ধরনের আইনগত পদক্ষেপ নেবেন? প্রিয় দর্শক, সর্বপ্রথম যেটি কাজ আপনার, সেটি হচ্ছে আপনার সম্পত্তির মালিকানা চেইনের সকল কাগজপত্র হালনাগাদ করা। অর্থাৎ আপনি যে সম্পত্তির মালিক, আপনার দলিল, আপনার খাজনা খারিজ, প্রিভিয়াস যে বায়াদলিগুলো সেগুলো, প্রিভিয়াস যে রেকর্ডগুলো সেগুলো, অর্থাৎ সিএস থেকে শুরু করে আপনি যে আপনার মালিকানা পর্যন্ত সম্পত্তির মালিকানার চেনের কাগজপত্র হালনাগাদ করা। হালনাগাদ করে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলতে হবে। বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে
আইনজীবীর মাধ্যমে দেওয়ানি আদালতে উপস্থিত হয়ে রেকর্ড সংশোধনের জন্য আপনাকে দেওয়ানি মামলা দায়ের করতে হবে। প্রিয় দর্শক, এই সকল মামলায় আপনি কাকে বিবাদী করবেন? প্রিয় দর্শক, যেহেতু আপনার সম্পত্তি খাস খতিয়ানে রেকর্ডে লিপিবদ্ধ হয়েছে, সেহেতু আপনাকে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক সহ আরও যাদেরকে বিবাদী করতে হয় তাদেরকে বিবাদী করে আপনাকে দেওয়ানি মামলা দায়ের করতে হবে। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় লক্ষণীয়, দেওয়ানি মামলা অথবা রেকর্ড সংশোধনের মামলা করার সময় যে বিষয়টি আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে যখন কোনো এলাকায় আপনার রেকর্ডের ফাইনাল গেজেটেড প্রিন্টেড পর্চা দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার কিছুদিন পরে সেই এলাকায় সরকার প্রজ্ঞাপন করে বা প্রজ্ঞাপন জারি করে বলে যে ফাইনাল প্রিন্টেড রেকর্ডীয় পর্চা যে দেওয়া হলো, সেই পর্চায় কারো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা কারো যদি কোনো আপত্তি থাকে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আপনাকে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করতে হবে। তাহলে এখানে মামলা দায়ের করার আগে আপনাকে একটু খোঁজ নিতে হবে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের জন্য মামলা করার সুযোগ আছে কিনা। যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের মামলা করার সুযোগ থাকে, অর্থাৎ আপনার বিএস রেকর্ডটি যে খাস খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে আপনার নামে না হয়ে এই যে মামলাটি আপনাকে দায়ের করতে হবে, তাহলে আপনাকে খোঁজ নিতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের জন্য মামলা করার সুযোগ আছে কিনা। যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের জন্য মামলা করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মামলাটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দায়ের করতে হবে। আর যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনের জন্য মামলা করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে উপস্থিত হয়ে রেকর্ড সংশোধনের জন্য একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। প্রিয় দর্শক, তাই আপনার সম্পত্তির দলিল আছে, সেই সম্পত্তির আপনার দখলও আছে, আপনার মালিকানার চেইন যদি ঠিক থাকে, অর্থাৎ 1940 সাল থেকে আপনার মালিকানা পর্যন্ত যদি মালিকানার চেইন যদি ঠিক থাকে, সরকারের সাথে যদি আপনার সম্পত্তির কোনো ধরনের স্বার্থ থেকে না থাকে, অর্থাৎ কোনো ধরনের স্বার্থ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই। সেক্ষেত্রে আপনি দুশ্চিন্তা না করে, না ঘাবড়িয়ে আপনার উচিত হবে আপনার আইনগতভাবে সেটি মোকাবেলা করে আপনার ভুল রেকর্ডটি সংশোধনের ব্যবস্থা করা। আদালতে মামলা দায়ের করলে সেই মামলাটি একটা প্রক্রিয়ার মাধ্যমে শেষ হয়। এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ মামলার যে স্টেজগুলো রয়েছে, মামলার যে প্রসিডিংগুলো রয়েছে, প্রি প্রসিডিং স্টেজ, প্রসিডিং স্টেজ, ট্রায়াল স্টেজ, পোস্ট ট্রায়াল স্টেজ, অর্থাৎ মামলার যে স্টেজগুলো রয়েছে, প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়া শেষে সব কিছু ঠিক থাকলে, আপনি যদি সম্পত্তির প্রকৃত মালিক হয়ে থাকেন, আপনি যদি দখলে থাকেন, মালিকানা কাগজপত্র যদি সব কিছু ঠিক থাকে, সম্পত্তিতে সরকারের যদি কোনো স্বার্থ না থাকে, অবশ্যই আপনার এই ভুল রেকর্ডটি আদালতের রায়ের মাধ্যমে বা আদালতের আপনার রায় ও ডিক্রির মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন। আদালত আপনার ফেভারে আপনার জাজমেন্ট দিবে। আর যদি আপনার সম্পত্তির মালিকানার ক্ষেত্রে কোনো ঝামেলা থাকে, সরকারের সাথে যদি কোনো স্বার্থ সংশ্লিষ্টতা থাকে বা সরকার যদি আপনার সম্পত্তির সাথে রিলেটেড থাকে, তাহলে কিন্তু ঝামেলা। সেক্ষেত্রে কিন্তু ভেবে চিন্তে বুঝে আপনাকে পরবর্তী পদক্ষেপটি নিতে হবে। প্রিয় দর্শক, পর্বটি এখানে শেষ করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।